ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে এই ধরনের দিবসগুলোর যে আমন্ত্রিতদের তালিকা, সেই তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে হলেও একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অবশ্যই আবশ্যক বলে আমি মনে করি। কারণ এর একটি কারণ আছে, কারণটি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। কেন আমি এটি মনে করি? কারণ রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের রোল মডেল শিক্ষকদের সম্মানজনক অবস্থা এবং বিচরণ দেখতে পেলে সেটি অবশ্যই কোমলমতি শিক্ষকদের মনোজগতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং সে কারণেই আমি এই প্রস্তাবটি আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি পারস্পরিক আস্থা এবং সম্মানের সম্পর্ক তৈরি করার যে পরিবেশ সৃষ্টির ক্ষেত্র, রাষ্ট্র সেখানে উদাসীন অবশ্যই থাকতে পারে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আমরা প্রায়শই একটি কথা বলি, কথা প্রসঙ্গে আমরা একটি কথা বলি যে এই বিষয়টিকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, ওই বিষয়টিকে রাজনীতির বাইরে রাখতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে এমন ধারণার সঙ্গে নীতিগতভাবে কিছুটা হলো ভিন্ন মত পোষণ করি। কারণ দেখুন, আমরা যাই বলি না কেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের আলোকেই সকল কিছু পরিচালিত হয়। সুতরাং কোনো কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখতে হবে, রাজনীতির ঊর্ধ্বে রাখা কিংবা বাইরে সরিয়ে রাখা, এইটি না করে বরং রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন। রাজনীতিটা শুদ্ধ এবং স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি। প্রচলিত রাজনীতির গুণগত যে পরিবর্তন সেটি যদি না করতে পারি, তাহলে কিন্তু এই যে এখানে যতগুলো আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, বিভিন্ন আলোচনায় বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিরা সহ বিভিন্ন মানুষ যে জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা বলছেন, আমরা যদি রাজনীতির যে গুণগত পরিবর্তন, রাজনীতির ভিতরে যে পরিবর্তন, সেটিকে যদি করতে না পারি, তাহলে হয়তো কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয়। এবং এই লক্ষ্যকেই সামনে রেখে বিএনপি রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দল সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদেরকে সাথে নিয়ে জনগণের সামনে 31 দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছে। এবং আগেও বলেছি আমি, জনগণের রায় পেয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে প্রতিটি সংস্কার কর্মসূচি ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, যে সংবিধান, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সংবিধান ছিল, সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি।
আমরা দেখেছি পলাতক যে স্বৈরাচার, তারা তাদের ইচ্ছে মতন সেটিকে কাটা ছেঁড়া করে রাষ্ট্রীয় সংবিধানকে প্রায় দলীয় সংবিধানের রূপ দিয়েছিল। ঠিক একইভাবে নির্বাচন কমিশন কিংবা দুদকের মতন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও তারা একদম অকার্যকর করে দিয়েছিল। দুদক সম্পর্কিত দন্তহীন বাক তারা নিজেরাই নিজেদেরকে বলেছে। এমন বাস্তবতায় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, দুদক এবং সংবিধান সংস্কার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া, প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোনো ভিন্ন মত বা বিরোধ নেই। আমি আগেও বলেছি, বিএনপির সংস্কার এবং নির্বাচন, বিএনপি দুটোরই পক্ষে। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু সেটি ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপরে চাপিয়ে দেয়া ভ্যাটের বোঝা। ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের, এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার। কিভাবে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘব করা যায়, কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালে রাখা যায়, কিভাবে জনগণকে ফ্যাসিস্টের আমলের মিথ্যে মামলা থেকে রেহাই দেওয়া যায়, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা সম্ভব, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রিয় উপস্থিতিবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অগ্রাধিকারের তালিকায় এই বিষয়গুলো থাকা অত্যন্ত জরুরি। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? প্রিয় শিক্ষকবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ হাজারো শহীদের রক্ত মারিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। প্রিয় শিক্ষক, শিক্ষার্থী, তরুণ, ছাত্র ভাই ও বোনেরা, দেশের ছাত্র তরুণরা রাষ্ট্র রাজনীতিক ব্যবস্থার প্রতি আগ্রহী